وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আসসালামু আলাইকুম। জর্ডানের মুওয়াফিক সালাত ইয়ারবেজে ইরান 20টি মিসাইল আক্রমণ করেছে, তন্মধ্যে 10টি মিসাইল লক্ষ্যবস্তুতে হিট করেছে। হিট করার পরে মুওয়াফিক সালাত ইয়ারবেজে বড় ধরনের অগ্নিকাণ্ড দেখা গেছে। এখন পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনকে কন্ট্রোল করা যাচ্ছে না। মুওয়াফিক সালাত ইয়ারবেজ হচ্ছে জর্ডানের ইয়ারবেজ, ইসরায়েলের অনেক কাছে। সেখানে ইরান যখন আক্রমণ করেছে, বিশ্ববাসী হতবাক হয়ে গেছে যে জর্ডানে আক্রমণ করতে গেলে সেখানে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরবের ওপর দিয়ে উড়ে গিয়ে সেই মিসাইলকে জর্ডানে আক্রমণ করতে হবে। সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ও কাজ করে নাই, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং বিশেষজ্ঞরা ধারণা করছে যে জর্ডানের মুওয়াফিক সালাত ইয়ারবেজে নরমালি আমেরিকার F-16, F-35, MQ-9 রিপার ড্রোন কয়েক ডজন সেখানে মজুত করা হয়। আর একটা সুখবর দিচ্ছি আপনাদেরকে, সেই ডজন ডজন বিমান এবং ডজন ডজন MQ-9 রিপার ড্রোনের কি অবস্থা, এটা এখনো বিশ্ববাসীর কাছে অজানা। আমেরিকা এই তথ্যটা গোপন করে যাচ্ছে। আরেকটা সুখবর হলো যে বাংলাদেশ সরকার সামরিক দিক থেকে সঠিক পথে আগাচ্ছে বলে আন্তর্জাতিক মিডিয়া এই প্রচার করতেছে সংবাদটি। বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তার জন্মস্থান বগুড়ায় তুরস্কের সহায়তায় তুরস্কের বাইকার কোম্পানি হলো তুরস্কের সরকার এবং তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের জামতার একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা যখন বগুড়ায় তার তুরস্কে ড্রোন উৎপাদন শুরু করবে, তখন বাংলাদেশের টেকনিশিয়ানদেরকে তারা শিক্ষা দেবে, ড্রোন পরিচালনা শিক্ষা দেবে, কিভাবে উৎপাদন করে শিক্ষা দেবে। এই যখন পরিস্থিতি, তখন আমাদের পার্শ্ববর্তী দেশ বুদি মিডিয়া নানান ধরনের কুমন্ত্রণা ছড়াচ্ছে যাতে তুরস্ক এই ড্রোন কারখানাটি এখানে বিনিয়োগ না করে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেতা তারেক রহমান আরেকটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে ট্রেনিংটা হয়, এই ট্রেনিংটা আনসার বাহিনীকে দেওয়া হবে। অর্থাৎ আনসার বাহিনী এখন সেনাবাহিনীর ট্রেনিং করবে, সেনাবাহিনী সামনে থাকবে, আনসার বাহিনী যদি পিছনে থাকে, বাংলাদেশের যুবকেরা যদি তাদেরকে সমর্থন করে পাশে থাকে, তাহলে পার্শ্ববর্তী দেশ সেই দাদা বাবুদের বাংলাদেশে কে নিয়ে আর রক্তচক্ষু করার কোনো কারণ থাকবে না। তারা ভয়ে সবসময় তটস্থ থাকবে। এবং বাংলাদেশের সরকার আর একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে। তারা চীনের সঙ্গে জয়েন্টলি কামিকাজ ড্রোন থেকে শুরু করে উন্নত মান ড্রোনের একটা চুক্তি করেছে এবং সম্মিলিতভাবে চীনের সাথেও এই ড্রোন উৎপাদন করবে। বাংলাদেশ সরকার এই ড্রোন উৎপাদনের দিকে কেন এত বেশি মনোযোগ দিচ্ছে? যখন দেখা যাচ্ছে যে পৃথিবীতে দামি দামি অস্ত্রগুলিকে ছোট্ট ছোট্ট অস্ত্রগুলি কি করতেছে, ক্ষতবিক্ষত করে ফেলতেছে। যেখানে ড্রোন দিয়ে যুদ্ধ চলছে, আপনারা কল্পনা করতে পারবেন না রাশিয়ার মতো একটা পরাশক্তিকে ইউক্রেন ড্রোন দিয়ে কিভাবে বিধ্বস্ত করছে। এখন পর্যন্ত ইউক্রেন টিকে আছে তাদের ড্রোনের শক্তির কারণে। আবার রাশিয়া যখন ইউক্রেনের কাছে হেরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তখনও ইরান রাশিয়াকে কামিকাজ ড্রোন দিয়ে এই হেরে যাওয়া অবস্থা থেকে আবার কি করেছে, জয়ের দিকে নিয়ে গেছে। তাহলে এই বিশ্বযুদ্ধে ড্রোন হবে মানুষের, আগামী বিশ্বযুদ্ধে ড্রোনেই হবে মানুষের সমরাস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী।
সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনাদেরকে আর একটা খবর বলতে চাই। সেটা হলো যে ওমান সাগরে আমেরিকার যে সমস্ত জাহাজ ছিল, সেই জাহাজগুলিকে এন্টিশিপ মিসাইল দিয়ে ইরান আক্রমণ করেছে। পাশাপাশি ইরান সৌদি আরবের 2টি তেল ট্যাঙ্কার এবং কুয়েতের একটি তেল ট্যাঙ্কারে আক্রমণ করার অজুহাত হিসাবে আমেরিকা ইরানের প্রায় 90টি স্থাপনায় আক্রমণ করেছে। আইআরজিসির একজন সহ ইরানের নৌবাহিনী সহ প্রায় 9 জন মানুষ মারা গেছে। এই যখন বিশ্ব পরিস্থিতি, তখন আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প 2 দিন আগেই ইরানকে গালিগালাজ করেছে। এখন আবার বলছে যে না, যুদ্ধ বিরতি আমাদের শেষ হয়নি, এই 2 দিনের যে যুদ্ধ হয়েছিল এখন আমরা শান্তির পথে আগাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে যুদ্ধটা 2 দিন সম্পূর্ণ হয়েছে, এই যুদ্ধে নাকি ইরান দাবি করছে যে কুয়েত অংশগ্রহণ করেছিল। এখন এই কুয়েত অংশগ্রহণ করেছিল কিনা এই বিষয়টা নিয়ে এখনো ধূম্রজাল আছে। কুয়েত অস্বীকার করছে যে না, আমেরিকার আক্রমণে আমরা জড়িত ছিলাম না। যাই হোক, যখন পরিস্থিতি এই আজকে ইরানের আইআরজিসি বাহিনী ঘোষণা দিয়েছে যে এরপর যদি ইরানে আমেরিকা আক্রমণ করে তাহলে তার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলিতে আর ইরান আক্রমণ করবে না। ইরান আক্রমণ করবে এবার ইসরায়েলে। যখন ইসরায়েলে আক্রমণের হুমকি দিয়েছে ইরান, তখন ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে বসেছে, বলছে যে না, আর আক্রমণ করার দরকার নেই, যা হয়েছে হয়েছে, এখন আমরা শান্তি চুক্তির পথে আগাবো। কিন্তু ইরানের এক কথা, ইরান পরিষ্কার বলে দিয়েছে যে হরমুজ প্রণালী নিয়ে তারা কোনো মাতাব্বর গোষ্ঠীর বা কোনো দেওয়ানগিরি পছন্দ করবে না। হরমুজ প্রণালী ইরানের দেখানো পথেই সমুদ্রগামী জাহাজগুলিকে চলতে হবে, যদি না চলে তারা আক্রমণ করবে এবং টোল নেবে। এবং টোল নেওয়ার ব্যাপারেও ইরান একদম স্পষ্ট। তাহলে বোঝা যাচ্ছে যে হরমুজ প্রণালীটা হচ্ছে এখন ইরানের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যুদ্ধে। অপরদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান পাক, এটা সৌদি আরবও চায় না, কাতারও চায় না, সংযুক্ত আরব আমিরাতও চায় না। কারণ হচ্ছে যে এই পথটা তারাই ব্যবহার করে এবং এই পথে যদি ইরান টোল নেয় তাহলে দেখা যাবে যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরব এদের চেয়ে সম্পদশালী হয়ে যাবে ইরান। তা ইরানের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যাবে। যাই হোক, পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে আমেরিকার সাধারণ মানুষ এই যুদ্ধটা চাচ্ছে না, কিন্তু আমেরিকার সরকার এই যুদ্ধ মাঝে মাঝে চাপিয়ে দিয়ে সে তেলের বাজারকে আপ ডাউন করছে এবং নিজের ব্যক্তিগত সম্পদ বাড়ার জন্য একটা চেষ্টা করছে। বিগত কয়েকদিন আগে জার্নালে প্রকাশ হয়েছে যে এই যুদ্ধের মাঝে আমেরিকা ক্ষতিগ্রস্ত হলেও ডোনাল্ড ট্রাম্প তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে প্রায় $2.2 বিলিয়ন। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত লাভের আশায় যুদ্ধকে দীর্ঘায়িত করছেন, মাঝে মাঝে যুদ্ধ করছেন, আবার মাঝে মাঝে যুদ্ধকে অফ দিচ্ছেন। এই যখন পরিস্থিতি, ইসরায়েলে হামলার হুমকির কারণে ডোনাল্ড ট্রাম্প এখন নতজানু হয়ে কাতারের প্রতিনিধিকে ইরানে প্রেরণ করেছেন যে যাতে যুদ্ধবিরতি সম্পন্ন হয়। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির প্রায় 5টি জায়গায় জানাজা হয়েছে। এই 5টি জায়গার মধ্যে কারবালা থেকে শুরু করে নাজাফ, সেখানে প্রায় 4.5 কোটি মানুষ অংশগ্রহণ করেছে। এই 4.5 কোটি মানুষ অংশগ্রহণ করার কারণে যখন সারা বিশ্ব এই চিন্তা করতেছে যে এত একটা জনপ্রিয় মানুষকে কিভাবে আমেরিকা মারলো, এই চিন্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য, মানুষের দৃষ্টিভঙ্গি সরিয়ে নেওয়ার জন্য ইরানে নতুন করে আক্রমণ করেছে বলে আমেরিকা বিশেষজ্ঞরা এটা মনে করেন যে আমেরিকার নতুন আক্রমণের কারণ হচ্ছে 2টি। 1 নম্বর, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা চলাকালীন সময়ে যেন মানুষ ভয়ে একটু কম জনসংখ্যা হয়, কিন্তু আক্রমণের পরে জনসংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে এবং তারা এই আক্রমণ চলাকালীন সময় ঘোষণা দিয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনির রক্তের বদলা নেওয়া হবে। এই রক্তের বদলা নেওয়ার হুমকির কারণে ডোনাল্ড ট্রাম্প এখন নানান
আউলা ঝাউলা কথা বলা শুরু করেছেন। কখনো বলতেছেন ইরানকে গালি দিচ্ছেন, আবার কখনো বলতেছেন যে না আয়াতুল্লাহ আলী খামেনি জনপ্রিয় মানুষ, আবার কখনো বলতেছেন যে হরমুজ প্রণালীতে ইরান আক্রমণ অব্যাহত রাখছে, যার কারণে আমরা আক্রমণ করছি। আসল ঘটনা সেটা না। আসল ঘটনা হচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার যে এই জড়ো হওয়া মানুষ এবং তার ছোট্ট শিশু, এই 14 মাসের একটা শিশুর জানাজাকে কেন্দ্র করে বিশ্ব মঞ্চে যখন আলোচনা, এই আলোচনাকে দৃষ্টিকোণ এড়িয়ে আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নতুন করে জানাজা চলাকালীন সময় আক্রমণ করেছে। তবে ইরানের জাতি হলো 6000 বছরের পুরানা জাতি। এই জাতিকে অবদমিত করা এত সহজ না। আমেরিকার জন্ম কেবল হলো 250 বছর, আর ইরানের জন্ম হচ্ছে প্রায় 6000 বছর। অভিজ্ঞতার অনেক দাম। তাহলে আমেরিকা যতই নিজেকে রাজা মনে করুক পৃথিবীর মানচিত্রে, কিন্তু ইরানও কম না। সম্মানিত ভাই বোন বন্ধুরা, ইরানের জয় নিশ্চিত এবং আমেরিকার পরাজয় নিশ্চিত। আগামী দিনে ইসলামী বিপ্লবের যে ধারা পৃথিবীতে চলমান আছে এটা থাকবে এবং মুসলিম বিশ্বের অগ্রগতিকে কেউ থামাতে পারবে না। যে চক্রান্তগুলি হচ্ছে এগুলো দাজ্জালি চক্রান্ত এবং এটা শয়তানি চক্রান্ত। এই শয়তানি চক্রান্ত, দাজ্জালি চক্রান্ত সত্য এবং হকের কাছে একেবারেই দুর্বল। সুতরাং ইরানের জন্য দোয়া করবেন, লেবাননের জন্য দোয়া করবেন, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। তুরস্ক বাংলাদেশে সহযোগিতা করতেছে, আরো সহযোগিতা যাতে করে সেজন্য দোয়া করবেন। এবং আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের জন্য আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। তারা তাজমহল কে দখল করার জন্য নতুন চক্রান্ত করছে, এই চক্রান্তের বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং তারা হাইকোর্টে গিয়েছে প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন নিয়ে। তারা বলেছে যে তাজমহল সম্রাট শাহজাহানের আগে সেটা তেজালয় মন্দির ছিল। এই তেজালয় মন্দিরের নাম করিয়া তারা নতুন করে তাজমহল দখল করতে চাচ্ছে। সারা পৃথিবীতে এই তাজমহল দখলকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। আবার ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের পার্শ্ববর্তী দেশের সব থেকে বেশি ঋণ থাকার পরেও তারা বলতেছে যে আমরা রংপুর অঞ্চলকে কিনে নিতে চাই। তাদের বিভিন্ন মিডিয়ায় এই বক্তব্য বলছে। যেখানে লোনের পালা, যারা পায়খানা করে রাস্তায়, যারা এখনো টয়লেট করতে পারে না বাড়িতে বা টয়লেটের ব্যবস্থা করতে পারে না বাড়িতে, তারা এখন আমাদের রংপুর কিনে নিতে চায়, রংপুর দখল করতে চায়। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিছু পাগল বাংলাদেশ নানান দেশে ঘুরে, এই পাগলদেরকে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এখানে ইন্ডিয়ান রয়ের এজেন্ট এই পাগল বেশে ঘুরে। বিশেষ করে আমাদের এনএসআই, ডিজিএফআই এবং আমাদের সিআইডি, ডিএসবি সবাইকে খেয়াল করতে হবে যে ভারতীয় রয়ের এজেন্টেরা বাংলাদেশের কোন স্থাপনা, মানচিত্রের কোন চিহ্ন এগুলি যেন পার্শ্ববর্তী দেশের কাছে তারা হস্তান্তর করতে না পারে। পাশাপাশি আমাদেরকে সামরিক ট্রেনিং এর জন্য আমি সরকারকে অনুরোধ করব, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব প্রত্যেকটা কলেজ বেজে যেন ইন্টারমিডিয়েট লেভেলেই একটা সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আমাদের প্রিয় মাতৃভূমিকে সেই দাদা বাবুদের আগ্রাসন থেকে রক্ষা করতে হলে প্রত্যেকটা মানুষকেই আমাদেরকে একজন সৈনিক হতে হবে এবং সে সৈনিকদেরকে অস্ত্র চালা জানতে হবে। শুধুমাত্র বুক পেতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকলেই হবে না, মারবো এবং তারপরে মরব, এই নীতি অবলম্বন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি আমার কথা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন। বিশ্বাস রাখবেন মুসলিম মিল্লাতের সাথে বাংলাদেশের পক্ষে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।